এবার শেখ হাসিনা ও কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলকে চিঠির প্রস্তুতি এনসিবির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত। এদিকে 5টি দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত সহ 8টি ইসলামী দল। আরো জানিয়ে দিব, এবার চট্টগ্রাম বন্দর নিয়ে যে 3টি প্রস্তাব জামায়াতের। এদিকে তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি। এবার হত্যা চেষ্টা মামলায় তাপস ও কামরুল সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে কুমিল্লায় একই স্থানে বিএনপি দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার শেখ হাসিনা ও কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলকে চিঠির প্রস্তুতি এনসিবির। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে নতুন চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও সংযুক্ত করা হবে। পুলিশ সূত্র জানিয়েছে, রায়ের কপি হাতে পাওয়া মাত্রই চিঠি পাঠানো হবে। এর আগে ইন্টারপোলকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করে দুইবার চিঠি পাঠানো হলেও সংস্থাটি নোটিশ জারির যৌক্তিকতা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিল। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3টি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরো 2টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুজনেই পলাতক ছিলেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে চলে যান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই সময়ে ভারতে আশ্রয় নেন। রায় কার্যকর করতে এখন তাদের দেশে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। এদিকে টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। বুধবার বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আনারস চত্বর এলাকায় বিএনপির মনোনয়ন না পাওয়া মোহাম্মদ আলীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এ সময় দলটির মনোনীত প্রার্থী মাহবুব আনাম স্বপন সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এতে দুই পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এ সময় একটি ক্লিনিক সহ 7 থেকে 8টি দোকান ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির জানান, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্যে সবসময় সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব। বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি। প্রসঙ্গত, শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এদিকে 5টি দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত সহ 8টি ইসলামী দল। 5 দফা দাবিতে আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7টি বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলগুলোর নেতারা। বক্তারা বলেন, 5 দফা দাবি থেকে তারা এখনো সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না 8টি দল। এ সময় তারা 8 দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং 5 দফা দাবি আদায়ের আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। এবার চট্টগ্রাম বন্দর নিয়ে যে 3টি প্রস্তাব জামায়াতের। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই সঙ্গে 3টি প্রস্তাবও জানিয়েছে দলটি। বুধবার রাতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ শাহজাহান এক বিবৃতিতে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। আবার দেশের নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্বের মতো স্পর্শকাতর ইস্যুও চট্টগ্রাম বন্দরের সঙ্গে সম্পৃক্ত। তাই চট্টগ্রাম বন্দরের বিষয়ে তাড়াহুড়া করে অস্বচ্ছ ও গোপন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার তাই করতে চাচ্ছে। কোন দরপত্র ছাড়াই পতিত স্বৈরাচারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পৃক্ত এক বিদেশি কোম্পানিকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ায় যাবতীয় ষড়যন্ত্র চলমান রয়েছে। এছাড়া অন্যান্য কয়েকটি টার্মিনালের বিষয়েও বর্তমান সরকারের সিদ্ধান্তে জনগণের মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষার আলোকে চট্টগ্রাম বন্দর নিয়ে 3টি প্রস্তাব জানিয়েছেন জামায়াতের এই নেতা। শাহজাহান বলেন, কোন গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জন অসন্তোষ তৈরি হবে, যার সমুদয় দায়ভার সরকারের উপরই বর্তাবে। প্রস্তাব 3টি হলো, দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করা, একান্ত প্রয়োজন হলে দক্ষ ও অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ দেওয়া এবং তাদের মাধ্যমে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করা, উন্নত মানের যন্ত্রপাতি সহ যাবতীয় উপায় উপকরণ কেনা। তাও যদি সম্ভব না হয় তাহলে বিদেশি অপারেটরকে বন্দরে দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক দরপত্রের নীতিমালা অনুসরণ করে জনগণকে জানিয়েই চুক্তি করতে হবে। এদিকে তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি। আজ 20 নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গত বছরের মতো এবারও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দিতে হবে। রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্দেশ দিয়েছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রো রেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত মতো নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। এবার হত্যা চেষ্টা মামলায় তাপস ও কামরুল সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজধানীর চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দখল করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক মামলার চার্জশিটে স্বাক্ষর করেছেন। এরপর আদালত বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য আগামী 3রা জানুয়ারির দিন ধার্য করা হয়েছে। এর আগে চলতি বছরের 31 আগস্ট মামলা তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,
ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশীবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের লোকজন আন্দোলনকারীদের উপর হামলা চালায়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের উপর আসামিরা হামলা চালায়। আসামিদের হামলায় মামলার বাদী আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬শে অক্টোবর ফজলুর রহমান বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। এদিকে কুমিল্লায় একই দিনে বিএনপি ২ গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা। কুমিল্লায় জেলা প্রশাসন একই স্থানে বিএনপি ২ গ্রুপের কর্মসূচি বন্ধ করে দিয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসনের জেএম শাখা থেকে পৃথক ২টি চিঠিতে আমিনুর রশিদ ইয়াছিন গ্রুপ ও মনিরুল হক চৌধুরী গ্রুপকে জানানো হয়, ২০ নভেম্বর টাউন হল মাঠে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না। দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, হাজী আমিনুর রশিদ ইয়াসিনের গ্রুপ টাউন হল মাঠে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার কর্মসূচি ঠিক করেছিল। অন্যদিকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ একই দিনে নির্বাচনী জনসভা করার পরিকল্পনা করেছিল। একই স্থানে একই দিনে ২ সমাবেশ ডাকায় উত্তেজনা ও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়। ২ পক্ষের কাছে পাঠানো চিঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা উল্লেখ করে টাউন হল ছাড়াও অন্য স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিগুলোতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।